জয় হিন্দ, জয় ভারত। ডাব্লিউবিসি সমাজ গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের জন্য বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আছে, তাই ক্লাসটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আজকে ক্লাসে প্রথম প্রশ্ন হলো থরাস KEPD 350 ক্ষেপণাস্ত্রটি জার্মানি এবং কোন দেশ যৌথভাবে তৈরি করছে? থরাস KEPD 350 ক্ষেপণাস্ত্র কোন দেশের যৌথভাবে তৈরি করছে? না সুইডেন। অপশন এ অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, সুইডেন তাদের গ্রিপেন যুদ্ধবিমানের দূরপাল্লার আঘাত আনার ক্ষমতা বৃদ্ধির জন্য টরাস KEPD 350 ক্রুজ ক্ষেপণাস্ত্র বেছে নিচ্ছে। টরাস KEPD 350 হলো একটি আকাশ থেকে নিক্ষেপযোগ্য নির্ভুলভাবে পরিচালিত ক্ষেপণাস্ত্র, যা গভীর অনুপ্রবেশ এবং উচ্চ নির্ভুলতার আক্রমণের জন্য ডিজাইন করা হয়েছে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা কোন মন্ত্রণালয় দ্বারা পরিচালিত হয়? মনে রাখবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। তাহলে অপশন ডি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা 60 বছর বয়সের পরে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য মাসিক পেনশন প্রদান করে। এটি 15,000 টাকা পর্যন্ত আয়কারী শ্রমিকদের সর্বনিম্ন 3,000 টাকা মাসিক পেনশন নিশ্চিত করে। এই যোজনাটি ভারতের জিডিপি প্রায় 50% অবদানকারী অসংগঠিত শ্রমিকদের লক্ষ্য করে তৈরি, যার মধ্যে রয়েছে রাস্তার বিক্রেতা, গৃহকর্মী এবং কৃষি শ্রমিক। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? মনে রাখবেন 5ই মার্চ। তাহলে অপশন সি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কি আছে, আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ এবং অস্ত্র বিস্তার রোধ সচেতনতা দিবস প্রতি বছর 5ই মার্চ পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ 2025 সালে বিশেষ করে তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এটি প্রতিষ্ঠা করে। এই দিবসটি পারমাণবিক, রাসায়নিক এবং জৈব অস্ত্রের মতো গণধ্বংসী অস্ত্র থেকে আসা হুমকি কথা তুলে ধরে। 2021 সালে একটি প্রস্তাবের মাধ্যমে এই উদ্যোগ শুরু হয় এবং 7ই ডিসেম্বর 2022 তারিখে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত পায়। প্রথমবারের মতো বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তার উপর জোর দিয়ে 5ই মার্চ 2023 তারিখে এই দিবসটি পালন করা হয়। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, খবরে দেখা মাউন্ট ইরেবাস কোন মহাদেশে অবস্থিত? মাউন্ট ইরেবাস কোন মহাদেশে অবস্থিত? মনে রাখবে অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত। তাহলে অপশন এ অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, অ্যান্টার্কটিকা মাউন্ট ইরেবাসের নিচে আগ্নেয়গিরি বরফের গুহাগুলিতে সমৃদ্ধ জীবাণু রয়েছে, যা ভিনগ্রহের সম্ভাব্য জীবনের অন্তর্দৃষ্টি প্রদান করে। মাউন্ট ইরেবাস হল অ্যান্টার্কটিকা রস দ্বীপে অবস্থিত দক্ষিণ ধ্রুব সক্রিয় আগ্নেয়গিরি। এটি 1841 সালে স্যার জেমস ক্লার্ক রস আবিষ্কার করেছিলেন। তাহলে কে আবিষ্কার করেছিলেন? মনে রাখবেন স্যার জেমস ক্লার্ক, এবং তার জাহাজ ইরেবাসের নাম অনুসারে নামকরণ করেছিলেন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 2024-25 সালে দর্শনার্থী সম্মেলন কোথায় আয়োজন করা হয়েছিল? মনে রাখবেন নতুন দিল্লিতে। অপশন অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে কী আছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে 2024-25 সালে ভিজিটরস কনফারেন্সের উদ্বোধন করেন, যেখানে ভারতের ভবিষ্যতে উচ্চশিক্ষার ভূমিকা তুলে ধরা হয়। 2015 সালের নভেম্বরে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রথমবারের মতন ভিজিটরস কনফারেন্সের উদ্বোধন করেন। যদি বলে প্রথমবারের মতন কে কনফারেন্সের উদ্বোধন করেন, মনে রাখবেন প্রণব মুখার্জি। ঠিক আছে, এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, বিবিধতা অমৃত মহোৎসব এর দ্বিতীয় সংরক্ষণ কে উদ্বোধন করেন? বিবিধতা অমৃত মহোৎসব দ্বিতীয় সংরক্ষণ কে উদ্বোধন করেন? মনে রাখবেন দ্রৌপদী মুর্মু। অপশন অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, 5ই মার্চ 2025 তারিখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে বিবিধতা অমৃত মহোৎসব এর দ্বিতীয় সংরক্ষণ উদ্বোধন করেন। এই অনুষ্ঠানটি ভারতের সমৃদ্ধি, সাংস্কৃতিক বৈচিত্র্য
এবং ঐতিহ্যর একটি প্রধান উদযাপন, জাতীয় গর্ব এবং ঐক্যকে উৎসাহিত করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখো, কোন মন্ত্রণালয় সিটিজ কোয়ালিশন ফর সার্কুলারিটি উদ্যোগ ঘোষণা করেছে? কোন মন্ত্রণালয় সিটিজ কোয়ালিশন ফর সার্কুলারিটি উদ্যোগ ঘোষণা করেছেন? মনে রাখবেন গৃহায়ন এবং নগর বিষয়ক মন্ত্রণালয়। তাহলে অপশন ডি অ্যান্সারটি রাইট। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, কেন্দ্রীয় গৃহায়ন ও নগর বিষয়ক মন্ত্রী সিটিজ কোয়ালিশন ফর সার্কুলারিটি ঘোষণা করেছেন। এটি একটি বিশ্বব্যাপী জোট যা শহর থেকে শহর সহযোগিতা, জ্ঞান ভাগাভাগি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব উৎসাহিত করে। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, রিসেন্ট মঙ্গল গ্রহে লাল রঙের সাথে যুক্ত লৌহ ধারণকারী খনিজটির নাম কি? খনিজটির নাম হলো ফেরিহাইড্রেট। অপশন সি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, একটি গবেষণায় দেখা গেছে যে মঙ্গল গ্রহে লাল রং লৌহ ধারণকারী খনিজটির ফেরিহাইড্রেটের কারণে হতে পারে। ফেরিহাইড্রেট হলো একটি দুর্বল স্ফটিক নমিনাল যা 20% অক্সাইড এবং 80% ফলিহাইড্রো তৈরি। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন কী আছে দেখো, 2025 সালে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে কে ডাবলস শিরোপা জিতেছেন? মনে রাখবেন ইউকি ভ্যাম্বি এবং অ্যালেক্সি পপিডিন। তাহলে অপশন ই অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে কী আছে, ইউকি ভ্যাম্বি ভারত এবং অ্যালেক্সি পপিডিন অস্ট্রেলিয়া। 2025 সালে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে ডাবলস শিরোপা জিতেছিলেন। এটি ছিল তাদের এটিপি 500 ডাবলস শিরোপা। স্টেফানস সিটসিপাস গিরিশ একক শিরোপা জিতেছিলেন। এরপর যাচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্নে কী আছে দেখো, রিসেন্ট কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ওডিআই ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছেন? রিসেন্ট কোন অস্ট্রেলিয়ান ওডিআই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন? মনে রাখবেন স্টিভ স্মিথ। অপশন ডি অ্যান্সারটি সঠিক। ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি সেমিফাইনালে ভারতের কাছে অস্ট্রেলিয়া পরাজয়ের পর অস্ট্রেলিয়ান ক্রিকেট তারকা স্টিভ স্মিথ একদিনের আন্তর্জাতিক ওডিআই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেন। স্মিথকে 2015 এবং 2021 সালে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড় নির্বাচিত করা হয়েছিল এবং 2015 সালে আইসিসি বর্ষসেরা পুরুষদের ওয়ানডে দলের অংশ ছিলেন। গুরুত্বপূর্ণ ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং এই পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রামে পেয়ে যাবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ততক্ষণে সময় সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।